একটা গল্প কি একটা যুদ্ধের গতিপথ পুরোপুরি বদলে দিতে পারে? ইতিহাসে এমন ঘটনা খুব বেশি নেই, কিন্তু একেবারে যে নেই তাও না। আজকে আমরা ঠিক এমনই একটা গল্পের গভীরে যাব, যে একটা দেশকে যুদ্ধের দিকে ঠেলে দিয়েছিল। আর এর প্রভাবটা এতটাই যে আজও আমরা যেভাবে তথ্য গ্রহণ করি তাকে এটা প্রশ্নবিদ্ধ করে। আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু কিন্তু এটাই। মানে কিভাবে একজন মানুষের বলা একটা আবেগঘন গল্প লক্ষ লক্ষ মানুষের মনে গেঁথে যায়। ঠিক কোন কৌশলের মাধ্যমে একটা সাধারণ গল্প নিছক তথ্য থেকে ইতিহাসের একটা চালিকা শক্তি হয়ে ওঠে। চলুন এই রহস্যটা একটু ভেদ করা যাক। আমাদের গল্পের শুরুটা হচ্ছে ১৯৯০ সাল থেকে। ইরাক তখন কুয়েত আক্রমণ করেছে, আর পুরো মধ্যপ্রাচ্যে একটা ভয়ানক উত্তেজনা। সারা পৃথিবীর মানুষের চোখ তখন টিভির পর্দায়। আর ঠিক সেই সময়েই একটা সাক্ষ্য সবার নজর কেড়ে নেয়। একবার শুধু দৃশ্যটা কল্পনা করুন। মার্কিন কংগ্রেসের মতো একটা গুরুগম্ভীর জায়গা, যেখানে একটা দেশের ভাগ্য ঠিক করা হয়, আর সেখানে বিশ্বের তাবর তাবর রাজনীতিবিদদের সামনে দাঁড়িয়ে আছে মাত্র ১৫ বছরের একটা মেয়ে। তার আসল পরিচয় গোপন রাখা হয়েছিল নিরাপত্তার জন্য। সবাই তাকে চিনত নাইরাহা নামে। সে তার গল্পটা ঠিক এভাবেই শুরু করে। নিজেকে একজন সাধারণ স্বেচ্ছাসেবী হিসেবে পরিচয় দিয়ে সে শুরুতেই সবার সাথে একটা সংযোগ তৈরি করে ফেলে। এটা তো কোনো রাজনৈতিক নেতার ভাষণ ছিল না, বা কোনো সামরিক বিশেষজ্ঞের বিশ্লেষণও না। ছিল দেশের জন্য কিছু করতে চাওয়া এক কিশোরীর সহজ স্বীকারোক্তি, যা তার পরের কথাগুলোর বিশ্বাসযোগ্যতা অনেক গুণ বাড়িয়ে দিয়েছিল। আর ঠিক এর পরেই তার গল্পটা একটা সাংঘাতিক মোড় নেয়। হাসপাতাল, যাকে আমরা সবচেয়ে নিরাপদ জায়গা বলে মনে করি, সেখানে সশস্ত্র সৈন্যরা ঢুকে পড়ছে। এই ছবিটাই সে তুলে ধরে। এই একটা কথাই কিন্তু যথেষ্ট ছিল মানুষের মনের ভেতর উদ্বেগ আর উত্তেজনা তৈরি করার জন্য। এবং এরপরই আসে সেই লাইনটা যা পুরো ঘটনাটাকে ইতিহাসের পাতায় তুলে দেয়। সে বলে, তারা ইনকিউবেটর থেকে শিশুদের বের করে নিয়েছিল। ব্যাস, এইটুকু বলেই সে থেমে যায়। এই যে একটা ইচ্ছাকৃত নীরবতা, এটা মুহূর্তের জন্য পুরো কংগ্রেস হলকে স্তব্ধ করে দেয়। সবাই অপেক্ষা করতে থাকে পরের ভয়ঙ্কর সত্যিটা শোনার জন্য। এই একটা কথাই ছিল যেন একটা পারমাণবিক বোমার মতো। সদ্যজাত অসহায় শিশুদের ইনকিউবেটর থেকে বের করে ঠান্ডা মেঝেতে ফেলে রাখা হচ্ছে, এই নৃশংস ছবিটা মানুষের সবচেয়ে আদিম আবেগ, মানে সুরক্ষার অনুভূতিকে গিয়ে নাড়া দেয়। ব্যাপারটা তখন আর শুধু একটা রাজনৈতিক সংঘাত ছিল না, এটা হয়ে উঠেছিল ভালো আর মন্দের মধ্যে একটা পরিষ্কার লড়াই। আর এই একটা ছবি যুদ্ধের পক্ষে জনমত তৈরি করতে একদম নির্ণায়ক ভূমিকা পালন করে। কিন্তু এই যে এত আবেগ, এত চোখের জল, এর পেছনে কি অন্য কোনো উদ্দেশ্য ছিল? চলুন এবার একটু পর্দার আড়ালের ঘটনাগুলো দেখি, আর জানার চেষ্টা করি কিভাবে এই বার্তাটা এত ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া হলো। আর এখানেই পাবলিক রিলেশনস বা পিআর এর ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সাধারণত পিআর এর কাজ হল কোনো ব্যক্তি বা সংস্থার ভালো ভাবমূর্তি তৈরি করা। কিন্তু যখন এটাকে ব্যবহার করে জনমতকে একটা নির্দিষ্ট রাজনৈতিক লক্ষ্যের দিকে নিয়ে যাওয়া হয়, তখন পিআর আর প্রচারণার মধ্যেকার সূক্ষ্ম রেখাটা বেশ ঝাপসা হয়ে যায়। পরে বিভিন্ন সূত্র আর তদন্তে যা বেরিয়ে আসে, তা ছিল রীতিমতো চমকে দেওয়ার মতো। নায়রাহার এই আবেগঘন সাক্ষ্য আসলে কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। এটা ছিল সিটিজেন্স ফর এ ফ্রি কুয়েত নামে একটা গোষ্ঠীর চালানো বিশাল আর ব্যয়বহুল এক জনসংযোগ অভিযানের অংশ, যার মূল উদ্দেশ্যই ছিল আমেরিকান জনগণের মনে যুদ্ধের পক্ষে আবেগ তৈরি করা। একটা বার্তা কেন এত প্রভাবশালী হয়ে ওঠে? এর পেছনে কিছু নির্দিষ্ট কৌশল কাজ করে। চলুন দেখি এই গল্পটাকে এতটা সফল করার জন্য ঠিক কোন ফর্মুলা ব্যবহার করা হয়েছিল। বিশেষজ্ঞরা বলেন, সবচেয়ে কার্যকর প্রচারণাগুলো হুট করে হয় না, বরং এগুলো একটা পরীক্ষিত আর নিখুঁত সূত্র মেনে তৈরি করা হয়। এটা অনেকটা একটা বৈজ্ঞানিক প্রক্রিয়ার মতো, যা মানুষের আবেগ আর চিন্তার দুর্বলতাকে কাজে লাগিয়ে তাদের সরাসরি প্রভাবিত করতে পারে। নাইরাহর গল্পের ক্ষেত্রে এই ফর্মুলার ৩টে স্তম্ভই কিন্তু একদম নিখুঁতভাবে ব্যবহার করা হয়েছিল। প্রথমত, প্যাকেজিং। বার্তাটা দেওয়া হচ্ছে এক নিরীহ ১৫ বছর বয়সী মেয়ের মুখ দিয়ে, যা মানুষের মনে সহানুভূতি তৈরি হবে। দ্বিতীয়ত, টাইমিং। সাক্ষ্যটা ঠিক সেই সময় দেওয়া হলো যখন মার্কিন কংগ্রেস যুদ্ধের ব্যাপারে সিদ্ধান্ত নিতে যাচ্ছে। আর সবশেষে, আবেগ। গল্পটা যুক্তির কোনো জায়গায় রাখিনি, সরাসরি মানুষের ভয়, রাগ আর মমত্ববোধকে গিয়ে আঘাত করেছে। এই প্রচারণার প্রভাব ছিল অসম্ভব, কিন্তু সময়ের সাথে সাথে এর পেছনের সত্যিগুলো সামনে আসতে শুরু করে। চলুন দেখি এর পরিণতি কি হয়েছিল। উদ্দেশ্যের দিক থেকে দেখলে এই প্রচারণা ১০০% সফল হয়েছিল। নাইরাহার গল্প আর এর সাথে দেওয়া অন্যান্য তথ্যগুলো মার্কিন জনমতকে যুদ্ধের পক্ষে আনতে পেরেছিল। আবেগের ঢেউ যেন যুক্তির সব বাঁধ ভেঙে দিয়েছিল। কিন্তু ইতিহাসের বিচার এখানেই শেষ হয়ে যায়নি।
অনেক বছর পর সেই যুদ্ধেরই একজন প্রধান রূপকার মার্কিন জয়েন্ট চিফস অফ স্টাফের তৎকালীন চেয়ারম্যান কলিন পাওয়েল নিজে স্বীকার করেন যে যুদ্ধের পক্ষে দেয়া কিছু তথ্য ভুল ছিল। তার এই স্বীকারোক্তি ছিল একটা ঐতিহাসিক মুহূর্ত, যা নাইরাহার সাক্ষ্যের মতো ঘটনাগুলোর পেছনের কৌশল আর তার পরিণতির ওপর একটা স্থায়ী প্রশ্নচিহ্ন এঁকে দেয়। আচ্ছা, ১৯৯১ সালের সেই ঘটনা থেকে আজকের দিনে আমরা কি শিখতে পারি? তথ্যের প্রচারণার কৌশল কি বদলে গেছে, নাকি শুধু মাধ্যমগুলো বদলেছে? এই স্লাইডটা একটু দেখুন, প্রভাব বিস্তারের হাতিয়ারগুলো কিভাবে আমূল বদলে গেছে। ১৯৯১ সালে যেখানে জনমত তৈরির জন্য কংগ্রেসের শুনানি, নামকরা সংবাদপত্র বা টেলিভিশনের উপর নির্ভর করতে হতো, আজ সেই ক্ষমতা চলে এসছে আমাদের প্রত্যেকের হাতে থাকা স্মার্টফোনে। ফেসবুক, হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটা বার্তা এখন আর কয়েক দিনে বা ঘণ্টায় নয়, কয়েক সেকেন্ডের মধ্যে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়তে পারে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর হয়তো কিছুটা ভয়ের ব্যাপার হলো, প্রচারের বোতল বদলে গেলেও ভেতরের পানীয়টা কিন্তু একই রয়ে গেছে। প্ল্যাটফর্ম বদলেছে, কিন্তু মানুষের আবেগকে কাজে লাগিয়ে একটা নিখুঁত সময় পরিবেশন করা বার্তার মূল সূত্রটা আজও ঠিক ততটাই শক্তিশালী আর প্রভাবশালী। তাই শেষ প্রশ্নটা আমাদের নিজেদের কাছেই করতে হবে। আজকের এই ডিজিটাল তথ্য বিস্ফোরণের যুগে, যেখানে প্রত্যেকটা স্ক্রোল, প্রত্যেকটা শেয়ারের মাধ্যমে আমরাও প্রচারণার অংশ হয়ে যেতে পারি, সেখানে কিভাবে একটা আবেগময় গল্প আর তার পেছনে থাকা সুচিন্তিত কৌশলকে আমরা আলাদা করব? এই প্রশ্নটির উত্তর খোঁজার দায়িত্ব কিন্তু আমাদের সবার।